কাউকে অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে কুরআনের ভাষায় ফিকারা বলা হয়। কেউ কারো ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি কিন্তু ভুলে যায় না, প্রকৃতি ক্ষমাও করে দেয় না। কষ্ট থেকে আসা এক একটা দীর্ঘশ্বাস কখনোই অনিষ্টকারীর পিছু ছাড়ে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 1 মাস সকালের নাস্তার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এই তো এখন থেকেই শুরু হয়ে যাবে রুটি ভাজাভাজি, পরোটা ভাজাভাজি, ডিম, খিচুড়ি, আরও অনেক রকম নাস্তার আয়োজন। সকালবেলা ঘুম থেকে উঠে এখন থেকে দৌড় দিতে হবে কিচেনে নাস্তার আয়োজন করার জন্য। তো আমার মতো যাদের সকালবেলার নাস্তা বানাতে একটু ঝামেলার মনে হয়, তাদের কাছে মনে হয় যে সারা বছর রোজা থাকলেই ভালো হতো। সকালের নাস্তা বানানোর অলসতা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো বাহির থেকে সাফানের বাবা পরোটা নিয়ে এসেছে, আর আমি এদিকে ফটাফট 2টা ডিম পোস্ট করে সকালের নাস্তার বিশাল বড় একটা আয়োজন করে ফেলেছি। তো এই যে সকালবেলার নাস্তার টেবিলটা, এটা কিন্তু অনেকেই মিস করছিলেন। ঠিক একইভাবে এই যে বিকালবেলা যে আমাদের ইফতার আয়োজনের টেবিলটা, সেটাও কিন্তু অনেকেই মিস করবেন। জীবনের সময় চিত্র তো আর এক থাকে না, চলার পথে চিত্রগুলো পাল্টাতেই থাকে। তো এই যে এক একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন মুহূর্তের এক একটা প্রতিচ্ছবি। ডেইলি ব্লগগুলো তো আরও বেশি জীবন্ত, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো ভিডিওতে একটু একটু করে উঠে আসে। গত ভিডিওতেই তো বলেছি যে ব্লগিং করলে অলসতা করার তেমন কোনো সুযোগই নেই। তো আজকে তো রেডিমেড খাবার দিয়ে সকালের নাস্তাটা হচ্ছে। নাস্তার পর্বটা শেষ করে এখন বাজার গুছিয়ে নেব। তো ঈদের ছুটি কাটিয়ে যারা আমরা বাসায় চলে এসেছি, এই যে বাজার গোছানো, এটা কিন্তু মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে কিছুদিনের কমন কাজ হয়ে দাঁড়াবে। তো বাসায় আসলে কোনো বাজারই ছিল না, রোজা যেহেতু ছিলাম, আবার ঈদের ছুটি ছিল। তো বাড়ি যাওয়ার আগে মোটামুটি ফ্রিজটা একেবারেই খালি করে রেখে গেছিলাম, কোনো বাজারই বাসায় ছিল না। তো কিছু সবজি এনেছে, সাথে এনেছে লতা। তো ওই সবজিগুলো ফ্রিজে রাখলেও আমি কিন্তু লতাটা ফ্রিজে রাখবো না। লতা কিন্তু সবসময় এরকম বাহিরে রেখে দেই। অনেক সময় দেখবেন যে লতা ছিলতে কিন্তু অনেক কষ্ট হয়। লতা আনার পর একদিন যদি এরকম বাহিরে রেখে দেন, তাহলে কিন্তু একটা সুটা ভাব আসবে এটার মধ্যে, তখন ছিলতে অনেক সুবিধা হবে। অল্প সময়ে অনেকগুলো লতা ছিলতে পারবেন, কোনো রকম তারের মাজনিও লাগবে না। আর এখানে কিছু আলু আনা হয়েছে। মজার বিষয় দুর্মূল্যের এই বাজারে আলুর সঙ্গে কিন্তু একটা রসুন ফ্রি পেয়েছি। তো এখানে 3 রকম আলু আনা হয়েছে। আলু তো আলুই, কিন্তু প্রত্যেকটা আলুর কিন্তু স্বাদ আলাদা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনই যে আলুটা আমার বাসায় খুব বেশি চলে। তো এক এক রান্নার জন্য কিন্তু এক এক রকম আলু ইউজ করি। তো এই যে বড় আলুগুলো, এগুলো কিন্তু ভাজি খাওয়ার জন্য। তো তারপর ওই যে মেজো আলু, মানে লাল যে গোল আলু, ওইগুলো তরকারি খাওয়ার জন্য। আর একেবারে যে নিচের যে ছোট আলু, ওগুলো বিভিন্ন ভাজির মধ্যে দিয়েই একেবারে ধুয়ে খোসা সহ। যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করুন। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি বেশি ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখানে কিছু মাছ আনা হয়েছে, সেই মাছের বাজারটাও একটু একটু করে গুছিয়ে নেই। তো আমাদের কিন্তু খুব একটা মাছ একসঙ্গে আনা হয় না, অনেক ভিডিওতে বলেছি। তো এখানে অল্প কিছু গুলশা মাছ আনা হয়েছে, কিছু মলা মাছ, আর একটু বেশি পরিমাণ চিংড়ি মাছ আনা হয়েছে। তো ছোট মাছগুলো যতই যেভাবে ফ্রোজেন করে রাখি না কেন, দেখাচ্ছে যে একটু বেশি দিন ফ্রিজে থাকলে সেগুলোতে কিন্তু একটু শুটকি ভাব আসে, খেতে ভালো লাগে না। তো গুলশা মাছগুলো একটা বক্সে আমি 2টা লেয়ারে রেখেছি, আর অল্প কিছু মলা মাছ ছোট্ট একটা বাটিতে রেখেছি। বাকি মলা মাছগুলো দিয়ে আজকে একটা অনেক মজার রেসিপি রান্না করব, গরমের উপযুক্ত রেসিপি। আশা করছি সেই রান্নাটাও ভালো লাগবে। তো চিংড়ি মাছ কিন্তু সব সময় একটু বেশি পরিমাণ আনা হয়, কারণ চিংড়ি মাছটা সেই আলুর মতো
ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি ছোট ছোট করে কেটে কোনো সবজির মধ্যে দিলে কিন্তু সেটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। টেস্টটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আবার অনেক বেশি মাছও লাগে না। যাদের অ্যালার্জিজনিত সমস্যা নেই তারা ব্যতীত মোটামুটি সবাই কিন্তু চিংড়ি মাছটা পছন্দ করেন। তো এই যে এক এক করে আমি মাছগুলো কিন্তু বক্সে ভরে নিয়েছি। মাছগুলো গোছাতে গোছাতে কিছু কথা শেয়ার করি। ভিডিওর থাম্বনেলে বলেছি জনপ্রিয়তা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। কথাটা কিন্তু শতভাগ সত্যি। জনপ্রিয়তা শব্দটা কিন্তু অনেক মধুর। প্রত্যেকেই চাই যে আমাদের আকাশচুম্বী জনপ্রিয়তা থাকুক। কেউ কেউ খুব অল্পতেই জনপ্রিয়তা পেয়ে যান, আবার কেউ কেউ অনেক বেশি সময় লাগে। তো পুরো প্রসেসটাই কিন্তু একেবারে সৃষ্টিকর্তার হাতে। আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছায় কাউকে কাউকে অনেক উপরে তোলেন, আবার কেউ কেউ তার নিজ কর্মগুণে নিজে নেমে যায়। কিন্তু এই যে জনপ্রিয়তা, এটা অর্জন করার পর ধরে রাখাটা কিন্তু অনেক বেশি কঠিন। কারণ একজন মানুষ যখন তার কর্মগুণে জনপ্রিয় হয় তখন ধীরে ধীরে কিন্তু তার প্রতি মানুষের এক্সপেকটেশনটা বাড়তে থাকে। তো সেই এক্সপেকটেশন লেভেলটা ঠিক রাখার জন্য দিন রাত কিন্তু পরিশ্রম করতে হয়। যখন পরিশ্রমের ঘাটতি দেখা দেয় বা ইচ্ছা শক্তির ঘাটতি দেখা দেয় তখন কিন্তু একটা পর্যায়ে সেই জনপ্রিয়তাটা তলানিতে গিয়ে পৌঁছায়। আবার একটা জিনিস দেখবেন, কেউ যদি সমাজে একটু উপরে উঠতে চায় তার পেছনে কথা বলার জন্য, তাকে টেনে নিচে নামানোর জন্য তার পেছনে কিন্তু 10 জন মানুষ লেগে যায়। তো একেবারে চোখ কান বন্ধ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই যে দিন রাত কঠোর পরিশ্রম, মানুষের চাহিদা অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী জনপ্রিয়তাটা ধরে রাখা কিন্তু অনেক বড় বিষয়। জনপ্রিয় কিন্তু কম বেশি সবাই হতে চায়, কিন্তু এই যে জনপ্রিয়তাটা অর্জন, এটার পিছনে যে কতটুকু ত্যাগ ধৈর্যের পরীক্ষা দিতে হয়, যখন একজন সফল মানুষের গল্প শোনা হয় তখন কিন্তু বিষয়গুলো বুঝতে পারা যায়। তো একজন জনপ্রিয় ব্যক্তির গুণ যেমন আছে, দোষও কিন্তু থাকবে। কারণ এক জীবনে কিন্তু আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না, সবার কাছে আপনি নন্দিত হতে পারবেন না, কারো কারো কাছে কিন্তু নিন্দিতও হবেন। কারণ খ্যাতির বিড়ম্বনা বলেও কিন্তু একটা কথা আছে। তো সব নিয়ে কিন্তু জনপ্রিয়তাটা অর্জন করা যতটুকু সহজ, জনপ্রিয়তাটা ধরে রাখা কিন্তু তার থেকে বহু বহু গুণ কঠিন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেললাম। সবজি বাজার মাছের বাজার গুছিয়ে এখন কিন্তু শুকনা বাজার গুছিয়ে নিচ্ছি। যদিও খুব বেশি শুকনা বাজারের প্রয়োজন ছিল না। তো সাফানের বাবা কিন্তু বলছিল যে একটা লিস্ট করো কি কি দরকার সেগুলো নিয়ে আসি। তো অলসতা করে আর লিস্টটা করা হয়নি। তো তাৎক্ষণিকভাবে মাথায় যতগুলো এসেছিল বাজারের কথা সেগুলো বলে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে এসেছে। আর আমার বাসায় এমনিতেও একসঙ্গে অনেক বেশি বাজার করা হয় না। টুকটাক যখন যা দরকার হয় ওরকম দিন আনা দিন খাওয়ার মতো ওরকম করে নিয়ে আসা হয়। এক এক ফ্যামিলির বাজারের ধরন কিন্তু এক এক রকম হয়। তো আমার বাসার বাজারের ধরন কিন্তু এমনই। তো এগুলো ছিল টুকটাক বাজার। তো আমি যেহেতু মাছের মধ্যে কখনো আদা রসুন পেস্ট ইউজ করি না, জিরার গুঁড়াটা আমার প্রচুর লাগে, তো সেই জিনিসটা শেষ হয়ে গেছিলো। তো সেগুলোও কিন্তু রিফিল করে নিয়েছি, আর এক এক করে বক্সের মধ্যে সব শুকনা বাজার ভরে নিয়েছি। কিচেনে ঢুকে কাজ করাটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে পড়েছে। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণ গরম পড়েছে। তো প্রচণ্ড শীতে কিন্তু ভিডিও দিয়েছিলাম যে শীত যতই থাকুক পেট তো আর বেঁধে রাখা যায় না। ঠিক একই রকম প্রচণ্ড গরম বা যতই গরম থাকুক পেট তো আর বেঁধে রাখা যাবে না, খাবার ব্যবস্থা করতে হবে। তো বলেছিলাম মলা মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করব। তো আজকে কিন্তু আমি করলা আর আলু দিয়ে মলা মাছের তরকারি রান্না করব। এই জিনিসটা আমার গরমের দিনে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে মশলার মধ্যে আমি হচ্ছে হলুদটা একটু কম দিয়েছি, আর গুঁড়া মরিচটাও একটু কম দিয়েছি, কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি। আর করলার তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর বেশি রকম ঝাল ইউজ করলে কিন্তু করলার তিতাটা একটু বেশি মনে হয়। তো সবগুলো মশলার সঙ্গে মাছটা কিন্তু আমি আগে কষিয়ে নিয়েছিলাম। এখন আলু আর করলা একটু ভালোভাবে কষিয়ে নেব, আর খুব অল্প পরিমাণ শেষে ঝোল দিয়ে দেব। করলা বলতে আমি কিন্তু আগে 100 হাত দূরে থাকতাম, কিন্তু এখন এই খাবারটা আমার এত বেশি ভালো লাগে, মানে আমাদের বাসায় করলা দিয়ে কোনো তরকারি রান্না হবে এটা কিন্তু আমি চিন্তাও করতে পারতাম না। আর এখন নিজে মজা করে রান্না তো করছি, সাথে ভিডিওও করছি, আবার আপনাদের খাওয়ার জন্য ইনফ্লুয়েন্সও করছি।
তো যারা যারা করল্লা খেতে মোটামুটি পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়। তো এখানে হচ্ছে আরও একটা চুলাতে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করব। তো রোজার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্নার রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। অনেকেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন। অনেক আপুরা দেখছিলাম যে ভিডিওতে শেয়ারও করছিলেন। শীতের সবজির একরকম টেস্ট, গরমের সবজির কিন্তু আরেক রকম টেস্ট। শীতের দিনে কিন্তু করল্লাটাও অনেক বেশি রকম তিতা লাগে, গরমে কিন্তু খুব একটা তিতা লাগে না। আর করল্লাগুলো রান্না করার আগে আমি কিন্তু বেশ অনেকক্ষণ লবণ আর ভিনেগার দিয়ে কষলে রেখে দিয়েছিলাম, পরে ধুয়ে নিয়েছি। আর খুব একটা বেশি ঢেকেও কিন্তু রান্না করিনি। করল্লার তরকারি বেশি সময় ঢেকে রান্না করলে কিন্তু তিতা ভাবটা একটু বেশি হয়। তো বাড়ি থেকে ফিরে সারা দিনই কিন্তু বাসায় টুকটাক করে অনেক কাজ করতে হচ্ছে। সবই যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও একই রকম মনে হবে। তো বাজার গুছিয়ে রান্না করে আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি কিচেন কেন্দ্রিক হয়ে গেছে। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, আসলে রান্নাঘরে টেকা যাচ্ছে না। তো অল্প স্বল্পর মধ্যেই কিন্তু রান্না শেষ দিয়েছি। এই দুইটা রান্নাই থাকবে আজকে আমাদের দুপুরের জন্য। যেহেতু এই কয়েকদিন অনেক বেশি ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, আসলে ভারী খাবারের প্রতি একেবারে আসক্তিটা চলেই গেছিল। তো এরকম সিম্পল খাবারই কিন্তু আজকে দুপুরে তৃপ্তি সহকারে খেয়েছি। এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ওর সঙ্গে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমাকে কিন্তু ও বিছানায় রেখে চলে এসেছে। তো এসে দেখি খুব সুন্দর করে গাছগুলোতে পানি দিচ্ছিল। তো আমাদের এইদিকে কিন্তু বিকালবেলা বেশ আকাশটা মেঘলা মেঘলা লাগে, কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো। আবার মনে মনে চিন্তা করছি যে আমার তো আরও অনেক কাপড় ধোয়ার বাকি আছে, বৃষ্টিটা 2-1 দিন পরেই হোক। তো যখন ছোট ছিলাম তখন কিন্তু মনে মনে চাইতাম যে সকালবেলা বৃষ্টি হোক, যেন স্কুল বা কোচিংয়ে না যাওয়া লাগে। আর এখন মনে হয় যে বৃষ্টি যদি হয় তাহলে রাতে হোক, দিনের বেলায় আকাশটা পরিষ্কার থাকুক, একটু হালকা মেঘলা মেঘলা থাকুক বা রোদ থাকুক। কোথাও থেকে ঘুরে আসার পর কিন্তু ঘরের কাজগুলো আসলেই অনেক বেশি বেড়ে যায়। তো গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে মেয়ের অনেকগুলো কাপড় জামা ধুয়েছি, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো কোনো জায়গা থেকে আসার পর ব্যাগ থেকে সেই কাপড় চোপড় বের করে ধুয়ে শুকিয়ে আবার সেগুলো ভাঁজ করে রাখা আসলে আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়। তো দুনিয়ার মধ্যে যদি কঠিনতম কোনো কাজ থাকতো, আমার কাছে মনে হয় তার মধ্যে আমার লিস্টে থাকতো প্রথম কাপড় গোছানো। বড় বড় কাপড়ের থেকে ছোট ছোট কাপড়গুলো গুছিয়ে রাখা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। এগুলো কিন্তু খুঁজে পাওয়াও কষ্ট। তো বাসার মোটামুটি যে কাজগুলো জমা হয়ে আছে সেগুলো কিন্তু ভাগে ভাগে করে নিচ্ছি। গতকাল মেয়ের কাপড় ধুয়েছি, আজকে বাসার সবগুলো বেডশিট ধুতে দিয়েছি। সাফানের বাবা রাতে বাসায় আসার পর তার কাপড়গুলো ধুতে দিবে। ঈদের ছুটিতে যাওয়ার সময় তো বাসাটা ডিপ ক্লিন করে গেছিলাম। তো আসার পর কিন্তু যতই বাসা ডিপ ক্লিন করে রেখে যায়, তারপরেও একেবারে ধুলাবালিতে চারপাশ অস্থির অবস্থা। তো সারাদিন ভোরে কিন্তু মুছামাছির অনেক কাজ করেছি। তো মুছামাছির কাজ তো প্রায় ভিডিওতেই দেখানো হয়, সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে তেমন কোনো কাজ দেখাইনি। ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু এমনিতেই অনেক বেশি দেরি হয়ে যায়। তো যে পরিমাণ গরম পড়েছে, আসলে চেয়েছি প্রত্যেকটা কাজই যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন মোটমাট দুইটা সিজন আছে, একটা হচ্ছে উইন্টার সিজন আর একটা হচ্ছে সামার সিজন। তো এই দুইটা সিজনই কিন্তু আমরা অনুভব করতে পারি। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।